আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নেবে 19,28,181 শিক্ষার্থী। এবার সব বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 13ই মে। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষে 15 মে থেকে 22 মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। 9টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে 14,90,142 জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2,94,726 জন দাখিল পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বসছে 1,43,313 জন পরীক্ষার্থী। দর্শক, চট্টগ্রামের এসএসসি পরীক্ষার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি কোন কেন্দ্রে আছেন এই মুহূর্তে? এবার কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন জানাবেন। আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঢাকার খাসকবির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রের সামনে আছি। তো পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে 9:30টার মধ্যে সকল শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং পরীক্ষার যে আনুষঙ্গিক যে কাগজপত্র, প্রবেশপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র ছাড়া অন্যান্য কোনো কিছু, কোনো ডিভাইস বা কোনো ধরনের ইলেকট্রনিক্স কোনো যন্ত্রপাতি বা কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না, এই নির্দেশনাগুলো রয়েছে। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী কমেছে 4,663 জন গতবারের তুলনায়। এবছর পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 1,40,927 জন, যেখানে গতবার ছিল 1,45,590 জন। অর্থাৎ শিক্ষার্থী সংখ্যা কমেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আন্ডারে 5টি জেলা রয়েছে, তার মধ্যে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী। এর বাইরে 3টি পার্বত্য জেলা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আন্ডারে রয়েছে, এর বাইরে কক্সবাজার রয়েছে। তো এবার 219টি কেন্দ্র থেকে 1,164টি বিদ্যালয় থেকে যে সংখ্যাটি বললাম 1,40,927 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার ছাত্রী সংখ্যা হচ্ছে 79,162 জন আর ছাত্র হচ্ছে 61,765 জন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ছাত্রী সংখ্যা বেশি, প্রায় 18,000 ছাত্রী এবার বেশি পরীক্ষা অংশ নিচ্ছে। অর্থাৎ মেয়েরা শিক্ষাক্ষেত্রে যে অনেক এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এটি। এসএসসি পরীক্ষায় ছাত্রদের তুলনায় প্রায় 18,000 নারী শিক্ষার্থী বেশি অংশগ্রহণ করছে। তো বাংলাদেশের এটি নিঃসন্দেহে একটি পজিটিভ শিক্ষার দিক বলা যায়। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী হচ্ছে ব্যবসা শিক্ষায়, 57,466 জন চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে। এর বাইরে মানবিক, এরপর সবচেয়ে কম শিক্ষার্থী হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে, বিজ্ঞানে 35,558 জন শিক্ষার্থী এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে। আমরা দেখছি এরই মধ্যেই অভিভাবকরা চলে আসছেন, অনেক শিক্ষার্থী সমবেত হয়েছেন। ঢাকা খাসকবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রের সামনে অনেকে আসছেন। যদিও পরীক্ষা 9:30টার মধ্যেই সবাইকে ঢোকার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখন থেকে অনেকে আগে থেকে চলে আসছেন। কারণ যত সময় গড়াবে যানজট বাড়বে, পথে নানা ধরনের বাধা থাকবে, প্রথম পরীক্ষা, তার সিট খুঁজে বের করতে হবে, সব মিলিয়ে অনেকেই আগে থেকে। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, এবার যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী কনক রহমান। এসএসসি পরীক্ষা আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কনক, পরীক্ষার পরিবেশ কেমন রয়েছে সেখানে? এছাড়া কতজন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন জানাবেন। আপনাকে আমি এখন যেহেতু 10টায় পরীক্ষা, 8টা একটু বেশি বেড়ে গেছে, আসলে কোনো পরীক্ষার্থী এই কেন্দ্রে এখনো আসেনি, তবে আসতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে। যেহেতু 9:30টার ভিতরে, 9:30 ভিতরেই সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যেহেতু প্রথম পরীক্ষা, স্বাভাবিকভাবে যানজট সহ অন্যান্য বিভিন্ন নানাবিধ কারণে আসন খোঁজা, এসব নানাবিধ কারণে পরীক্ষার্থীরা একটু আগেই আসবেন, এটাই স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত আমি যে কেন্দ্রে আছি কেন্দ্রে এখনো পর্যন্ত পরীক্ষার্থী আসেনি। তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে নিয়োজিত সদস্যরাও ইতিমধ্যে এসে
পৌঁছেছেন। এবছর খুলনা এসএসসি ভোকেশনাল দাখিল সব মিলিয়ে মোট পরীক্ষার্থী ২৭,৫৯৭ জন। গত বছর ছিল ২৯,৫৪৫ জন। এবারে আসলে পরীক্ষার্থী কমেছে ২,০০০-এর একটু বেশি। ২,০০০-এর একটু বেশি পরীক্ষার্থী কেন কমেছে স্বাভাবিক প্রশ্ন জাগে। প্রশ্নটা হচ্ছে যে মাঝে রাজনৈতিক অস্থিরতা ছিল, এটা এরপরে হচ্ছে নানাবিধ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এই কারণে অনেকেই নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন সহ ঠিক মতো পড়াশোনা বা স্কুল বা ক্লাস অংশ নিতে পারেনি। এই কারণে ২,০০০ পরীক্ষার্থী কমেছে বলে আমাদেরকে শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছি যে খুলনায় এবারে জেড আকারে সিট আসন বিন্যাস করা হয়েছে এবং সেই অনুযায়ী এখানে পরীক্ষার্থীরা তারা অংশ নেবেন। আর এবারে গত বছরের মতো এবারও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেহেতু কোনো ডিভাইস মোবাইল বা স্মার্টফোন নিয়ে হলে প্রবেশ যাবে না। পরীক্ষার্থীদের সাথে একটি মাত্র কলম এবং একটি মাত্র খাতা নিচে রাখার যে বোর্ড আছে সে বোর্ড ছাড়া অন্য আর কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। তবে পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত 9:30টার মধ্যে আসবে বলে আমরা আশা করছি। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে পরীক্ষার্থী আসলে আসলে জানতে পারবো তাদের এবারের প্রিপারেশনটা কেমন ছিল, কেননা বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। কনক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি পরীক্ষার খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এবার যাচ্ছি পরের সংবাদে। সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি কতটা ভয়াবহ হতে পারে তার জ্বলন্ত সাক্ষ্য দিচ্ছে কুমিল্লা বোর্ডের স্কুলের শিক্ষার্থীরা। এবার নিবন্ধন করলেও এসএসসি পরীক্ষায় বসছে না 23,000-এরও বেশি শিক্ষার্থী। আর গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 10,000। শিক্ষাবিদরা বলছেন সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়ার কারণেই প্রস্তুতি ভালো না হওয়ায় এবার বহু শিক্ষার্থী পরীক্ষায় বসছে না। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের 6 জেলার 273 কেন্দ্রে অংশ নেবেন 1,69,680 জন পরীক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী 29,380 জন বেশি। শিক্ষার্থীরা বলছেন গেল বছর বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে তাদের পড়াশোনায় কিছুটা ঘাটতি ছিল। পরে সরকার পরীক্ষার সময়সীমা 2 মাস বাড়িয়ে রুটিন দেয় অনেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে পারলেও কেউ কেউ পারেনি। আমরা আশা করছি আমরা অনেক ভালো করব, এটাই আমাদের প্রস্তুতি অনেক ভালো। জুলাই যে আন্দোলনটা হয়েছিল তখন আমাদের পড়ালেখা একটু বিঘ্নতা ছিল, বাট সরকার 2 মাস সময় দেওয়াতে আমাদের পড়ালেখা কভার করে ফেলতে পেরেছি। কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় 1,93,031 জন নিবন্ধন করেছিল, কিন্তু পরীক্ষার্থী হিসাব করে দেখা যাচ্ছে 23,351 জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে না। আর শিক্ষকরা বলছেন যারা এসএসসির ফর্ম পূরণ করেনি তাদের অধিকাংশই স্কুলের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কিছু সংখ্যক ছাত্রছাত্রী ঝরে পড়ছে হলো তারা টেস্ট পরীক্ষায় মানসম্মত ফলাফল করতে পারে নাই বলে বিদ্যালয়গুলো তাদেরকে ফর্ম ফিল আপের সুযোগ দেয় না। যারা একটু ভালো রেজাল্ট করতে চায় তারা মানসম্মত একটা স্ট্যান্ডার্ড না হলে তাদেরকে ফর্ম ফিল আপে দেয় না। এটার কারণেও অনেকে ঝরে পড়ছে, এটা একটা কারণ আছে, কত উল্লেখযোগ্য সংখ্যা সেটাই। শিক্ষকদের কেউ কেউ বলছেন পড়াশোনা শেষ না করে দারিদ্রতার কারণে অনেকেই কাজে যোগ দিয়েছেন, কেউ চলে গেছেন বিদেশে। প্রথম কারণ হলো শিশু শ্রম, তারপর দ্বিতীয় কারণ হলো অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে প্রবাসে পাঠিয়ে দেয়। তৃতীয় কারণ হলো ছাত্রীদের মধ্যে গ্রামেগঞ্জে বাল্য বিবাহের প্রবণতা এখনো কম বেশি আছে, সেই কারণে এই নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন সোশ্যাল মিডিয়ার ব্যাপক বিস্তৃত থাকায় পড়াশোনায় মনোযোগ কমছে শিক্ষার্থীদের। এই বছরও যা রেজিস্ট্রেশন করা হয়েছে তার থেকে কম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তো আসলে কেন শিক্ষার্থীরা কম পরীক্ষা অংশগ্রহণ করছে, এটা আমাদেরকে জানতে গেলে আসলে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য নিতে হবে কি কারণে তারা ফর্ম পূরণ করেনি বা পরীক্ষা দিচ্ছে না, অংশগ্রহণ করছে না। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত। গত বছর এই বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 1,79,325 জন। আব্দুল্লাহ মামুন, ৭১। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, কেন এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসছে না, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা কি বলছেন এ বিষয়ে জানাবেন।
তিশা, মূলত হচ্ছে যে 23,351 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসছে না। তার কারণ হচ্ছে শিক্ষাবিদরা বারবারই বলছেন, এবং সেই সাথে অভিভাবকরা একদিকে হচ্ছে মোবাইল আসক্তি, এবং সেই সাথে শিক্ষা ব্যবস্থায় অমনোযোগী, এবং গ্রাম অঞ্চলগুলোতে বাল্যবিবাহ, এবং সেই কারণগুলোতে, এবং গেল যে আন্দোলন, সে আন্দোলনে একদিকে ক্লাসগুলো হয়নি এবং শিক্ষার্থীরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারেননি। বিশেষ করে সেই বিষয়গুলো কিন্তু বলছেন আমাদের কুমিল্লার শিক্ষাবিদরা। তবে এই যে অংশ নিচ্ছে না যে বিষয়গুলো, তারা কিন্তু একদিকে 23,351 জন, এবং গত 2-3 বছর ধরে কিন্তু প্রায় 50,000 শিক্ষার্থী বেসরকারি হিসেবে এই পরীক্ষায় কিন্তু ঝরে পড়ছে। ঝরে পড়ার রোধ করার জন্য দরকার পাবলিক যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, অভিভাবকদের এবং শিক্ষার্থীর মাঝে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, সেই বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড কাজ করছে বলেও কিন্তু শিক্ষা বোর্ড জানিয়েছে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এইবার শিক্ষা বোর্ডে যে 1,93,031 জন রেজিস্ট্রেশন করেছিল, এবং তার মধ্যে 1,69,680 জন কিন্তু আজকে পরীক্ষায় বসার কথা রয়েছে, এবং সেই জন্য সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু এবং ছাত্রী সংখ্যায় কিন্তু বেশি 1,15,230 জন, এবং ছাত্রী সংখ্যা রয়েছে 99,530 জন। শিক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যায় বেশি এবং ছাত্রদের সংখ্যা কিন্তু কম রয়েছে। এবং এই যে শিক্ষার্থীদের মধ্যে যে মনোনিবেশ, মোবাইল আসক্তি এবং মেয়েদের বেলায় বাল্যবিবাহ রোধ করা গেলেই কিন্তু ঝরে পড়া রোধ করা যাবে বলছে শিক্ষাবিদরা। তবে বেশ কয়েকজন অভিভাবকের সাথে আমাদের কথা হয়েছে, তারা একাত্তরকে জানিয়েছেন ঝরে পড়া রোধ করার জন্য একটি সামাজিক আন্দোলনের মতো করে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, তাহলে কিন্তু এই কুমিল্লা বোর্ডের এই ঝরে পড়া রোধ করা যাবে। কুমিল্লা বোর্ডে এই পর্যন্ত 273টি কেন্দ্রে 1,69,680 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে তারা এই পরীক্ষায় বসবে। তার মধ্যে কুমিল্লায় 102টি কেন্দ্র 58,189 জন পরীক্ষায় বসবে। আমরা এই কেন্দ্রগুলোতে প্রায় 273টি কেন্দ্রে 144 ধারা জারি করেছে, এবং নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা বলা করেছে, এবং নকলমুক্ত পরিবেশে এবার পরীক্ষা হবে বলে শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন। তিশা। এনামুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী এনামুল হক। সেখানে 23,000-এরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না, সে বিষয়ে জানছিলাম তার কাছ থেকে। যাচ্ছি পর সংবাদে। দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 76 জনে। একই সাথে খুলনায় 3টি সহ বিভিন্ন জায়গায় 10টি মামলা দায়ের হয়েছে। আটকদের পরিবারের দাবি, কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশ বলছে যথেষ্ট প্রমাণ নিয়েই তারা অভিযুক্তদের চিহ্নিত করেছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। খুলনায় বাটা, কেএফসি ও ডমিনোস পিৎজা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয় সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপর মামলা না হলেও পুলিশের ভাষ্য, সিসিটিভির ফুটেজ দেখে 31 জনকে আটক করা হয়। পরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে নগরের সোনাডাঙ্গা থানায় বাটা, ডমিনোস ও কেএফসির পক্ষ থেকে পৃথক 3টি মামলা হয়েছে, যেখানে কারোর নাম উল্লেখ না করলেও অজ্ঞাত প্রায় 2,900 ব্যক্তিকে আসামি করা হয়েছে। লুট করা মালামাল সহ আটক হয়েছে অর্ধশত। যদিও স্বজনদের দাবি, পুলিশ কোনো তথ্য ছাড়াই গ্রেপ্তার করছে। আমার স্বামী তো ড্রাইভার, কিন্তু আমার স্বামীর রাস্তাতে প্যাসেঞ্জারের সাথে ধরে ওই রিক্সাও আটকে রাখছে, স্বামীরও আটকে কেসে দিয়ে দিচ্ছে। এই তুই গেম খেলতেছিস, এদিকে শোন এ গাড়ি তোর তো আমার ডাক দিচ্ছে, আমি বেরোইতে গাড়ি টান দিয়ে নিয়ে চলে এসেছি। সিলেটের নতুন 6 জন সহ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 20 জন। তাদেরও দাবি, সেদিন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ সমাবেশে যোগ দিলেও কোনো লুটের সাথে তারা ছিলেন না। তবে পুলিশ বলছে তারা কাউকেই শুধু সন্দেহ করে গ্রেপ্তার করছেন না। আমাদের যে সকল ফুটেজগুলো আমরা খুঁটিয়ে আরো দেখছি, যে তাদেরকে আইডেন্টিফাই করে আরো আসামি আমরা অতি শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, যার পরিপ্রেক্ষিতে এই হামলা ও লুটপাট। আমাদের বিল্ডিং এ প্রথমে আক্রমণ হয়েছে, কিছু উত্তেজিত জনতায় ঢিল ছুড়ে তারপর চলে যায়, কিন্তু পরবর্তীতে যখন
তৃতীয়বার এসে এটাকে ইয়ে করা, তাইলে সেটা আমি মনে করছি যে একটা সাবোটাজ এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার জন্য একটা মহল চক্র এটা কাজ করে। কুমিল্লার কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় সাফায়েত জিহাদ ও আবু বক্কর নামে 3 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে সন্দেহভাজন হিসেবে আটক হয়েছে 4 জন। কেউ লুটপাট করতে চায়, কেউ কোনো অত্যাচার করতে চায়, কেউ কোনো ভ্যান্ডালিজম করতে চায়, সেটি আমরা করতে দিব না। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন এবং কক্সবাজারে 4 জন গ্রেপ্তার হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের মূল ফোকাস। এরপরেও রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার বিকেলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে 11 এপ্রিলে এর কাজ শেষ হবে। এছাড়া অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন কন্ডাক্ট করা। এখন জাতীয় সংসদটা হলো আমাদের মূল ফোকাস। এরপরে যদি রাজনৈতিক ঐক্যমত্য হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে, তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে। চট্টগ্রামের চন্দননাইশে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে দূরসম্পর্কের মামার বিরুদ্ধে। ঘটনাটি দেখে ফেলায় কুপিয়ে আহত করা হয়েছে তার নানা নানিকেও। মঙ্গলবার এই ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত মামা নাজিম। এদিকে অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। চট্টগ্রামের চন্দনাইশে নয়াপাড়া এলাকায় নানা বাড়িতে আরজু আক্তারকে মঙ্গলবার রাতে ধর্ষণ চেষ্টা করে তার দুঃসম্পর্কের মামা নাজিম, কিন্তু ব্যর্থ হওয়ায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে বাথরুমে মৃতদেহ ফেলে রাখে। ঘটনাটি দেখে ফেলায় মেয়েটির নানা নানিকেও দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যায় নাজিম। আমার ভাইয়ের নাতিন এটা মারা গেছে, ওর ভাগ গেছে কোথায়? বাথরুমে। এলাকায় এরা পূর্বে এরকম কোনো ধরনের ঘটনা ঘটে নাই, তো এই হিসেবে আমরা অবশ্যই এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যাকাণ্ডের আইন অনুযায়ী বিচার চান হত্যার শিকার আরজু আক্তারের বাবা। আর মেয়ে তো মারি ফেলে আমি মানে কি মৃত্যুর বদল মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। ঘটনার পর আহত নানা নানিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলছেন চিকিৎসক। রোগীর তেমন কোনো এই মুহূর্তে ঝুঁকি নেই, রোগী মোটামুটি কথা বলছে, রোগী সজ্ঞানেই আছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযুক্ত নাজিমকে ধরতে অভিযান চলছে, খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিই। আসামি পলাতক আছে, তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। নিহত তরুণী আরজু এবছর এইচএসসি পাশ করেছে। ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ২:৩০টায় কালার মাঠছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের ছেলে সাইফুল জানান, প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সাথে তাদের ৩০ একর জায়গা নিয়ে বিরোধ চলছিল। দীর্ঘ ১৬ বছর ধরে মোহাম্মদ হোসেন এগুলো ভোগ দখল করেছিল। সম্প্রতি সালিশের মাধ্যমে মাত্র ৩ একর জায়গা ফিরে পান তার বাবা আবুল হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। গুলিবিদ্ধ অবস্থায় চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আবুল হোসেনের মৃত্যু হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
আরারে বারাটি গুন্ডা নিজে নষ্টর মস্তর হয়ে না আরারে দং দেখাইছে উনি মানে গুন্ডা সন্ডা লেন আর জায়গা দখল করে বেলা স্যার ওগুলো খেয়াল লই তখন বাধা বুধা নাই এবং অসম্ভ শান্তিপ্রিয় পাওয়া এবং আর পার্শ্ববর্তী এলাকার মানুষ খালি রাতে 3টা বাজে তার গুলি গুলি মারি ফেললে হর প্রায় 15-16 বছর ওরা ভূমিদস্যু করে চলে আসছে এরা শুধু জায়গা সম্পদ বিরোধ নিয়ে এই ঘটনাটি হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরের সংঘর্ষে এক প্রবাসী নিহত হওয়ার পরদিন প্রতিপক্ষের অন্তত 15টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আতর রহমান মনিরের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন স্পেন প্রবাসী সাইজুদ্দিন দেওয়ান। তার মৃত্যুর পরদিন মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিপক্ষের অন্তত 15টি বাড়িঘরে চালানো হয় হামলা ও অগ্নিসংযোগ। বর্তমানে থমথমে হয়ে আছে গোটা এলাকা। টহল দিচ্ছে পুলিশ। এলাকার লোকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে জিএম শামীম ও ফারুক কবিরাজের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এ নিয়ে তাদের বিবাদ দীর্ঘদিনের। যদি দিলে দিবি, না দিলে তোকে গলা কাটতে থুয়ে দেবে। শুধু একটা তুচ্ছ ঘটনা নিয়ে তা করে এই ধরনের হুমকি তারে কালকে আমাকে তৈরি করে সে নিল, কালকে কয়েকবার দৌড়েছে। 9 ভরি স্বর্ণ নিছে, দলিল পত্র গড়া সিলেটি নিছে। এরকম না মোড়া রড দূরে রাখছে কয়েকবার হুতে কই কল নাইলে ফের দিলি একা না হইলো এরকম 2000 হইবে। ওই রাস্তাটা হইতেছে, রাস্তার মাথাটা দেখেছে না, হেইতে এই গড় পর্যন্ত মানুষ আইছে। লক্ষ্মীপুর রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, পুলিশ সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। পাশাপাশি নতুন করে আর যেন কোনো সহিংসতা না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে। উপায় ছিল তো মেহেদি তো পলাতক, আমরা করতেছি, আশা করি ধরে ফেলবো। পাশাপাশি সেনাবাহিনীর সাথে আমাদের কোঅর্ডিনেশন, সেনাবাহিনীর একটা টিম আমরা ওইখানে সবসময় করে রাখি আর কি। ওনাদের সেন্টার যিনি ক্যাম্প কমান্ডার আছে ওনার সাথে কথা বলি। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হাসান আহমেদ, 71। নেত্রকোনার মদনে পোশাক শ্রমিক স্বামী স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পোশাক শ্রমিক আজিজুল ইসলাম ও তার স্ত্রী রিমা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, উপজেলার বাসরি কান্দাপাড়ার নিজ বাড়ির পেছনে একটি গাছ থেকে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। মদন থানার পরিদর্শক দেবাংশু কুমার জানান, গত 7 মাস আগে আজিজুল ও রিমা আক্তার বিয়ে করেন। এরপর চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। ছুটিতে তারা দুজনেই বাড়িতে আসেন, কিন্তু বুধবার তাদের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় হতবাক স্বজন সহ এলাকাবাসী। এই ঘটনার এখনো কারণ জানা যায়নি। চুয়াডাঙ্গার দামুড়হুদার কোমরপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা সুপারের মৃত্যু হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, কুনিয়া চাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল আলম মোটরসাইকেলে করে কার্পাসডাঙ্গা যাচ্ছিলেন। কোমরপুর এলাকায় এসে একটি ইট বোঝাই ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে চাকার নিচে পড়ে যান। আশপাশের মানুষ তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 50 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় রবিন টেক্স গার্মেন্টস নামের পোশাক কারখানাটির সামনে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, গত 8 এপ্রিল কাজে গিয়ে জানতে পারেন তাদের 120 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে কোনো কথা না বলে বেতন ভাতা ও বোনাস পরিশোধ না করে বিনা নোটিসে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে 10 এপ্রিল। এরপর বিক্ষোভের তৃতীয় দিনে শ্রমিকরা উত্তেজিত হলে বাধা দেয় সেনাবাহিনী ও পুলিশ। পরে উভয় পক্ষের হাতাহাতির ঘটনায় 50 জন আহত হলে 10 শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তারাব পৌরসভার
গন্ধরপুর ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, গত 5 আগস্টের আগে সাবেক বস্ত্র ও 5 মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন হীরা। বিস্ফোরণ আইনের মামলায় তার 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। TMSS এর অঙ্গ প্রতিষ্ঠান BCL গ্রুপের গ্লাস ফ্যাক্টরি জেলা প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বুধবার সারাদিন জেলা প্রশাসনের 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় নদীর জায়গা দখল করে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটি উচ্ছেদ করা হয়। নদী উদ্ধারে জেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে করত নদীর ভরাটের পর জায়গা দখল করে গড়ে তোলা BCL গ্লাস ফ্যাক্টরির অবৈধ অবকাঠামো। জেলা প্রশাসনের সূত্র জানায়, করতোয়া নদীর 93.15% জায়গা ভরাটের পর দখল করে বগুড়া সদরের বাঘোপাড়ায় গ্লাস ফ্যাক্টরি গড়ে তোলে TMSS এর সহযোগী প্রতিষ্ঠান BCL। এছাড়াও ঠ্যাঙ্গামারা এলাকায় TMSS অক্সিজেন প্লান্ট, শহীদ মিনার ও ছাত্রাবাস নির্মাণ করে নদীর 16.97 একর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি। নদীর জায়গা দখল মুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। ওখানে এত গভীর ছিল, সে গভীরটা আস্তে আস্তে TMSS থেকে ভরাট করছে। ভরাট করে দেওয়ার পরে থেকে উনি ওনার প্রতিষ্ঠানের যে কাজগুলো গ্লাস ফ্যাক্টরি নামে একটা ফ্যাক্টরি দিচ্ছে, উনি সেই কাজগুলো করতেছে। এখন সরকারের লোকেরা, সেনাবাহিনীরা এনারা বলছে, তারপরে দেখছে হয়তো মাপে পড়ে গেলে মনে করেন সেটা তো মনে করেন ছাড় নেই। TMSS হোস্টারা এটা দখল করে ভোগ করে তার উপর ফ্যাক্টরি দিছে। এটা এখন সরকার থেকে ভাঙিচ্ছে, জনগণ করতে সুবিধা হচ্ছে। আমাদের আগেকার প্রজেক্ট আমরা ঘুরিয়ে পাচ্ছি। তবে নদীর জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেন TMSS ও BCL কর্তৃপক্ষ। আমরা আমাদের এই TMSS এবং BCL এর পক্ষ থেকে বলছি যে এই জায়গাটা সম্পূর্ণভাবে নদীর না, এবং আমরা আশা করি যে আদালত থেকে আমরা এটা রায় সুস্পষ্টভাবে আমাদের পক্ষে আনতে পারব। আর জেলা প্রশাসন বলছে TMSS সহ অন্যান্য প্রতিষ্ঠানের দখলে থাকা করতোয়া নদীর জায়গা উদ্ধারের অভিযান চলমান থাকবে। নোটিশ তো আমি ফেব্রুয়ারি মাসেই করেছি। সেই নোটিশের প্রেক্ষিতে তো উনি কোর্টে যে উনি হেরেছেন। এই মুহূর্তে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং নদীকে আমরা দখলমুক্ত করব। পরিবেশবাদী ও এলাকাবাসী মনে করেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর গতিপথ ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটি প্রত্যাশা সবার। SM আবু সাইদ, 71, বগুড়া। প্রচণ্ড রোদের তাপে লালমনিরহাটে বোরো ধান ক্ষেতের জমি শুকিয়ে গেছে, বিবর্ণ হয়ে পড়েছে ধান গাছের পাতা। এই অবস্থায় শ্যালো মেশিনে পানি দিয়ে ধান চাষাবাদ করলেও অতিরিক্ত ব্যয়ে বিপাকে কৃষক। কিন্তু এরপরেও ধানের ন্যায্য দাম না পেলে লোকসানের শঙ্কায় রয়েছেন। সাইমুল ইসলাম পাটোয়ারের মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে সবশেষ বৃষ্টি হয়েছিল গেল অক্টোবর মাসে। এরপর টানা প্রায় 6 মাস ধরে বৃষ্টির দেখা নেই। এতে পুকুর, খাল, বিল শুকিয়ে চৌচির হয়ে গেছে। তাপদাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জেলার বোরো চাষে। ধানের ক্ষেত শুকিয়ে গেছে, পাতার রঙও বদলে গেছে। তীব্র পানির সংকটে পড়েছে কৃষক। বৃষ্টি না হওয়ায় টানা সেচ দিয়ে চাষাবাদ করছেন অনেকে। তবে এতে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে কৃষকদের। অনেকেই এই ব্যয় বহন করতে না পেরে বিপাকে পড়েছেন। আগে যেমন ছিল 500-700 টাকা একটা হিসেব ছিল, এখন কারেন্টের বিল বাড়াতে এখন মনে করেন 1800-2000 টাকা সিজনে দেওয়া লাগে। এখন তেলের দাম বেশি, মোবিলের দাম বেশি, এ কারণে আমরা শ্যালো এখন চালাইতে পারি না। অনাবৃষ্টির কারণে শুধু ধান নয়, পাট সহ অন্যান্য ক্ষেতেরও একই অবস্থা। দিনরাত পাম্প বা শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন কৃষক। আর এই সুযোগে পানির দামও বাড়িয়েছেন পাম্প মালিকরা। এছাড়া ক্ষেতে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। এতে পানির সাথে ব্যয় বেড়েছে সার ও কীটনাশকের। মনে করে এই যে পানি খালি কিনতে আছে, ওটা টাকা দেওয়া লাগছে না। আর ধানের তো ফসল কম, ওইটা দিয়ে তো কোনোদিন আয় ব্যয় হবার নয়। ধান খেতে অনেক রোগ ব্যাধি দেখা যাচ্ছে, খোল পচা, মাজরা, এগুলো বেশি হচ্ছে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় বোরো ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় আছেন তারা। যেখানে 2000 টাকা দরকার সেখানে এখন 4000 টাকা দরকার। সারের দাম বাড়া, তাতে কৃষকের আমাদের ক্ষয়ক্ষতি বেশি। ধানের দাম তো মনে হয় বাড়া ছাড়া তো কমলে তো আমাদের আরও মুড়ি দেবো।
আবাদে আমার শেষ হয়ে যাবে, আমার পঙ্গু হয়ে যাবো। এদিকে চাষাবাদে অনাবৃষ্টির প্রভাব পড়ায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আপনার আসলে ধান কিন্তু পুরো মানে অ্যাকোয়াটিক ফসল না, অর্থাৎ যে পানিতেই জন্মে পানিতেই মানে ওর জীবন শেষ হয় তা না। আমরা এই জন্য বলতেছি যে এটাকে বলা হয় অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, AWD। পর্যায়ক্রমে ভিজাবে আবার শুকাবে, এতে কিন্তু সেচের পরিমাণটা অনেকটা কমে যায়। লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে 48,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মনিরা কাজরি, ৭১। লালমনিরহাটের বৃষ্টির দেখা নেই টানা প্রায় 6 মাস, যার প্রভাব পড়েছে কৃষিকাজে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি মিলন। মিলন, সব কৃষক কি শ্যালো মেশিন ব্যবহার করতে পারছেন কিনা, তাদের ভোগান্তির বিষয়ে আপনি জানাবেন। সাথে আরও একটি বিষয় জানাবেন যে কৃষি বিভাগ থেকে তাদের কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। লালমনিরহাটে গত 6 মাস থেকে বৃষ্টির কোনো দেখা পাওয়া যাচ্ছে না তৃষা, আর এবং বৃষ্টির দেখা না পাওয়ার কারণে যেখানে বড় ক্ষেতগুলো এবং অন্য অন্য জমিগুলো শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। তবে লালমনিরহাট জেলায় যে সমস্ত বড় ধান আর এছাড়া ভুট্টা এবং এছাড়া যে পাট যে ক্ষেত রয়েছে সেখানে পানির অভাবে শুকিয়ে গিয়েছে। তবে আমরা কৃষি বিভাগ থেকে জানিয়েছে যে অনেকে শ্যালো মেশিন এবং মোটর দিয়ে বিভিন্ন ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে। তবে এতে করে কৃষকের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর কৃষকরা জানিয়েছে যে যেখানে তারা 1800 থেকে 2000 টাকা প্রতি স্কিমে তারা পানি ক্রয় করত, বর্তমানে সেখানে 3000 থেকে 3500 টাকা প্রতি স্কিমে মানে পানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা বিপাকে পড়েছে। এবং এর প্রভাব পড়বে কৃষি ক্ষেত্রের উপর, যে ধানের মূল্যতে যদি ন্যায্য মূল্যটা কৃষক না পায় সেক্ষেত্রে কৃষকরা লোকসানের দিকে যাবে। তবে লালমনিরহাট জেলায় আমরা গত কালকের রাত থেকে আমরা যদি এক জরিপে দেখা গিয়েছে যে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটু বৃষ্টিপাত হয়েছে গতকালকে রাতে। আজকে পাটগ্রাম, হাতীবান্ধা এবং কালীগঞ্জের কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের দেখা দিয়েছে। তবে লালমনিরহাট সদরে বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়নি। না হওয়ার কারণে পুকুর, জলাশয় এবং ক্ষেত খামার শুকিয়ে অবস্থায় রয়েছে। তবে কৃষি বিভাগের মতে যে সমস্ত কৃষকরা তারা চাষাবাদ করছে শ্যালো দিয়ে, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যে যদি বৃষ্টিপাত হয় সেখানে মিলন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ও আশপাশের এলাকায় চরম পানির সংকট দেখা দিয়েছে। এবছর বৃষ্টি না হওয়ায় পাহাড়ের ঝিরি ও ঝর্ণা শুকিয়ে যাওয়ায় খাবার পানির চরম সংকট তীব্র আকার ধারণ করেছে। সাজেক থেকে 21 কিলোমিটার দূরের নদী থেকে পানি আনতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে। ওমর ফারুক সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। একদিকে তীব্র গরম, অন্যদিকে জুম চাষের জন্য পাহাড়ে প্রাকৃতিক বনাঞ্চল কেটে ও আগুন দিয়ে পোড়ানোর গুমোট আবহাওয়া। বৃষ্টিরও দেখা নেই, শুকিয়ে গেছে ঝিরি, ঝর্ণা। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উপত্যকা ও এর আশেপাশের এলাকা জুড়ে খাবার পানির জন্য চরম হাহাকার। সাজেক, মাচালং, গঙ্গারাম, বাঘাইহাট, প্রশিক্ষণ টিলা, বাঙালিপাড়া সহ বিভিন্ন গ্রামে শতাধিক নলকূপ থাকলেও পানির স্তর নেমে যাওয়ায় পানি মিলছে না। পানির উৎস ছড়ায় গর্ত করেও মিলছে না পানি। 7 থেকে 8 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে নতুন ছড়ায় কিছু পানি থাকলেও তা আনতে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে বসে রয়েছে, এখন থেকে পানি হয় না, ভাত রাখতে পারি না, ঠিক মতন ঘরে কাজও করতে পারি না। অনেক পানির সবার কষ্ট। এইসব ভাত খামু, দেখি পানি নেই। পরে 3টা জিরিতে গেলাম, পানি পেলাম না। ওদিকে পঞ্চরি পাড়া হয়, ওদিকে জিরিতে গেলাম, পানি পাচ্ছি না। সাজেক পানি পরিবহন গাড়ির লাইনম্যান জানান, সাজেক ভ্যালি থেকে 21 কিলোমিটার দূরের মাচালং এলাকার কাচালং নদী থেকে প্রতিদিন 1500 লিটার পানি আনতে হয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাজেকে পানি দুর্ভিক্ষ হওয়ার শঙ্কা রয়েছে। বর্তমানে সাজেক এবং তুরিশের যারা বসবাসরত মানুষ আছে তাদের পানির কারণে দুর্ভিক্ষ হয়ে যাবে।
যদি দ্রুত এটা যদি সমাধান না হলে, বৃষ্টি না হলে, তাহলে দুর্ভিক্ষ তো হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংকট সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের বিকল্প পানির উৎস সন্ধানের জন্য বলা হয়েছে। সমাধানে কি করা যায় স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশনা প্রদান করেছে, তারা আমাদেরকে অবগত করলে আমরা ব্যবস্থা নিব। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই সংকট নিরসনে কাজ করার জন্য। সাজেক ইউনিয়নের 20টিরও বেশি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ও কটেজ ব্যবসায়ীরা দ্রুত পানি সংকট নিরসনের দাবি তুলেছেন। হাসান আহমেদ, 71। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ও আশপাশের এলাকায় চরম পানির সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, কোন কোন এলাকায় বেশি পানির সংকট রয়েছে, তারা কিভাবে পানি সংগ্রহ করছে এবং প্রশাসন থেকে তাদের কি ধরনের সহায়তা করা হচ্ছে জানাবেন। গত 6 মাসে আপনার বাঘাইছড়িতে একবারের জন্য বৃষ্টি হয়নি, এবং আপনার সাজেকের যে তুইসুই, শিয়ালদা, ব্যাটলিং, মাচালং, গঙ্গারাম, বাগেরহাট, মুসলিম ব্লক, পশ্চিমবঙ্গ, বাঙালিপাড়া সহ আশপাশের যে উচ্চ এলাকাগুলো আছে সেখানে আপনার তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এমনও অনেক এলাকা আছে আপনার অনেক লোক আছে যে আপনার 10 দিনে একবার গোসল করতে পারতেছে না। তারা আমাদের সাথে কথা বলেছে, তারা শুধুমাত্র খাবার পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল তারা হাঁটতেছে এবং বিকল্প পানির উৎসের সন্ধান করতেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার যে পানিগুলো তারা পাচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রেই দূষিত। এইসব পানি পান করে অনেক বৃদ্ধ অসুস্থ হয়ে যাচ্ছে, ডায়রিয়া, কলেরা সহ অনেক রোগে আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিরিন আক্তারের সাথে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে সেনাবাহিনীর যে বাঘাহিট জোন 6 বেঙ্গল জোন কমান্ডারের সাথে ওনার কথা হয়েছে, এবং জনস্বাস্থ্য প্রকৌশলী যিনি রুসুফ ফিসা যে প্রকৌশলী তাকে নির্দেশনা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন, ইনি জরুরি ভিত্তিতে যে পানির যে উৎস, বিকল্প উৎস নির্ধারণ করে আপনার এই ব্যবস্থা করার জন্য। এছাড়াও আপনার সাজেকের বিভিন্ন পাহাড়ের যে মোড়ে যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা আছে সেই পয়েন্টে বড় বড় আপনার যে গাজি টাঙ্কি বা অন্যান্য পানির টাঙ্কির মাধ্যমে গাড়ি দিয়ে নিয়ে গিয়ে আপনার যদি পানি সরবরাহ করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আশপাশে যে এলাকার লোকজনগুলো আছে তারা হয়তো পানির খাবার পানিটা অন্তত পাবে। সেই উদ্যোগ নিয়ে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আগাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমি আরেকটি বিষয় জানিয়ে রেখে তিশা, এর আগেও আপনার এই ধরনের পানির সংকটে দূষিত পানির অভাবে সাজেক সহ আশপাশের এলাকায় প্রায় 6 জন শিশুর মৃত্যু হয়েছিল গত 2 বছর আগে। তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাদের সাথে কথা বলছেন, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় বা অন্তত বিশুদ্ধ পানির ব্যবস্থা করা না হয়, তাহলে আবারও এই ধরনের রোগবালাই ছড়িয়ে পড়তে পারে এবং মৃত্যু ঘটনা ঘটতে পারে। তো স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি আপনার সরকারের পক্ষ থেকে বা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে যদি জনস্বাস্থ্য প্রকৌশলীর মাধ্যমে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা খাবার স্লাইন বা অন্যান্য যে ওষুধ প্রাথমিক যে ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো যদি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে, হয়তো এবছর সাজেকে আপনার মৃত্যু ঠেকানো যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় এখানে হলো যে প্রধান সমস্যা আপনার সাজেক আশপাশের এলাকায় যে বনভূমি ছিল এখন অনেকাংশে সেই বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। তো বাঘাইছড়ি উপজেলা তিনি পরিবেশ আন্দোলনের সভাপতি আবুল ফাজল ওনার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে অপরিকল্পিত ভাবে যে জুম চাষ, পাহাড়ে জুম চাষের ফলে আপনার পাহাড়ি বনাঞ্চল কেটে আপনার আগুন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার বনাঞ্চলে উজাড় হওয়ার পাশাপাশি প্রাণ প্রাকৃতিক যে উৎস সেগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আপনার অধিকাংশ ক্ষেত্রেই সুমন, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, সাজেক ও আশপাশের এলাকায় পানির সংকট দেখা দিয়েছে সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক সুমন। এবার যাচ্ছি পরের সংবাদে। চূড়ান্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে ঝিনাইদহের শৈলকুপার সেচ খালের বীজ। খালের ভাঙনে চলাচলের রাস্তাও ধসে পড়েছে। এলাকার লোকজন মাটি ও বাঁশ দিয়ে মেরামত করে কোনো রকমে টিকিয়ে রেখেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামের ড্রেনেজ ক্যানেলের উপরে ব্রিজের রেলিং ভেঙে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে করে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকাবাসী বলছেন আগে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করত, এখন তারাও যেতে পারে না। অনেকেই চলতে গিয়ে খালের ভিতরে পড়ে আহত হয়েছেন। ব্রিজ তো ভেঙে গেছে, যে এমনিতে পড়ে যাচ্ছে, দেখেন নাড়া নেই। এই ব্রিজ দিয়ে আমাদের চলাচল করা খুব সহজ, জনগণ যে কোনো লোক চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, গ্রামের লোক চলতে পারতেছে না। অনেক এই জায়গাতে পড়ে যেয়ে মারাও গেছে, আহত হয়েছে, যাতায়াত করতে যেয়ে পড়ে হাত পাও ভেঙে গেছে, পঙ্গু হয়ে রয়েছে। অন্যদিকে চলাচলের রাস্তাও ধসে গেছে। মহিষডাঙ্গা থেকে নাগিরাটের এই রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করে। 6 বছর আগে এই ভাঙন শুরু হয়েছে আর কি,
কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সংস্কার পাইনি। মাঠ এবং এই দুই গ্রামের লোকের চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা ভেঙে চলে যাচ্ছে। আমরা খুব অবহেলিত আছি, আমাদের এই গ্রামের কোনো উন্নয়ন কাজই হয়নি। এলাকার লোক চলাচল করতে পারতেছি নিয়ে তা বাস খুবই কাটিয়ে নিয়ে তাই চলাচলের ব্যবস্থা করতেছি। গ্রামের লোক পয়সা করে উঠে হয়তো করতেছি কষ্টের ভিতর দিয়ে, 5-6 গ্রামের লোক হাঁটা করে রাস্তা না হলে উপায় নেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ড্রেনেজ ক্যানেলের ব্রিজ সংস্কার করা হবে, পাশাপাশি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি বলবো এলাকাবাসীকে সাবধানে থাকতে। আমরা এই ক্যানেলটা যেহেতু ড্রেনেজ ক্যানেল, বৃষ্টিপাত হলে আবার ভাঙন দেখা দিতে পারে, সেই হিসেবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখবো, যদি জরুরি ঘোষণা করে ইমার্জেন্সি কোনো কিছু কাজ করা যায় আমরা দ্রুত পদক্ষেপ নেব। এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত মাধবপুর, নাগিরাট, লক্ষ্মীপুর, শীতলী, কামান্না, চরপাড়া, মনোহরপুর, দামুকদিয়া, বগুড়া সহ 30 গ্রামের মানুষ চলাচল করে। ফারদিন নীরব, ৭১। দর্শক, ঝিনাইদহের এই ঝুঁকিপূর্ণ ব্রিজের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি কেন সংস্কার করা হচ্ছে না, কি বলছে কর্তৃপক্ষ? এছাড়া ঝুঁকি এড়াতে সাময়িক কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছে কিনা তারা জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি প্রতিবেদনে দেখেছেন যে ঝিনাইদহের শোলকুপা উপজেলার মাধবপুর গ্রামে শেষকালের উপরে যুগের পর যুগ যে একটি পুরাতন ব্রিজ রয়েছে, সেই ব্রিজ মানুষের যে জনদুর্ভোগ, ভোগান্তি এবং মানুষের দুঃখ কষ্টের যেন শেষ নেই। ব্যবসা বাণিজ্য যেমন সমস্যা হচ্ছে, রাত এবং দিনেও চলাচল করতে মানুষের কিন্তু ব্যাপক আকারে সমস্যা হচ্ছে। গত কয়েকদিন আগে রাতের সময় চলাচল করার সময় অনেক মানুষ কিন্তু ওই খালের ভিতরে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী এবং স্থানীয় লোকজন যেটি বারবার জানাচ্ছেন যে প্রতিবারই যখন নির্বাচন হয় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দেন এবং তারা বৃষ্টি করবেন। পাশে যে খালের পাশে যে একটি কাঁচা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও কিন্তু শত শত মানুষ, গ্রামের লোকজন কিন্তু কৃষি পণ্য আসা যাওয়া করে তারা, এবং বিভিন্ন বাজারে কিন্তু নিয়ে যায় এলাকার মানুষ। কিন্তু সেই প্রতিবারই জনপ্রতিনিধিরা তাদের সেই প্রতিশ্রুতি দেন ভোটের আগে, কিন্তু সেই প্রতিশ্রুতি কখনো কিন্তু রক্ষা করেনি। এদিকে তারা কিন্তু এলাকার লোকজন পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার কিন্তু ধর্ণা দিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে কিন্তু এই জরাজীর্ণ ব্রিজ কিন্তু একটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটি এখন কিন্তু মরণ ফাঁদ হয়ে রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে তারা এই প্রকল্পের বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তারা লিখিতভাবে জানিয়েছেন, এবং প্রকল্প পেলে কিন্তু এই যে ব্রিজের যে চারপাশে যে রেলিং, সেই রেলিংগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে চুরে রয়েছে, তারা সংস্কার করবেন অথবা নতুন ব্রিজ মেরামত করবেন। আর পাশে যে খাল আছে, খালের পাশে যে বিভিন্ন যে মানুষের যে বসত ভিটা কিন্তু সেই গ্রাস করে নিচ্ছে। সেই খালের বর্ষা হলে, পানি হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের যেমন চলাচলের সমস্যা হচ্ছে, তেমন মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ছে। এবং ক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু নিজেরা বাঁশ এবং মাটি দিয়ে কিন্তু গত কয়েকদিন আগে তারা সংস্কার করেছেন, তারা প্রাথমিকভাবে চলাচলের জন্য করা হয়েছে। কিন্তু তারা বলছেন যে যদি পানি উন্নয়ন বোর্ড যদি এই বিষয়টা যদি তদারকি করেন এবং যদি উন্নয়ন এবং সংস্কার করেন, তাহলে কিন্তু ওই শুধু 30 গ্রামের মানুষ না, এবং শোলকুপা উপজেলার যে সংযোগ মাধবপুর গ্রামের কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু উপকার হবেন। তিশা। রাজীব, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন, এ বিষয়ে আর খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আসবো আপনার কাছে। কুড়িগ্রামে প্রিপেড মিটার চালুর 3 মাস না পেরোতেই ভোগান্তিতে পড়েছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের গ্রাহকরা। গ্রাহক সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে প্রিপেড মিটার স্থাপন করা হলেও টাকা রিচার্জ করেও অনেক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। সার্ভার সমস্যার কারণে টাকা কেটে নেওয়ার পরও তা মিটারে যোগ হচ্ছে না। এদিকে নেসকো কর্তৃপক্ষ বলছে এটি একটি সাময়িক সমস্যা। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে কুড়িগ্রাম নেসকো অফিসে গিয়ে দেখা গেছে প্রিপেইড মিটার জনিত সমস্যা সমাধানের জন্য শত শত গ্রাহকের ভিড়। গ্রাহকরা জানান, অ্যাপসের মাধ্যমে টাকা রিচার্জের পরেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সার্ভার সমস্যার কারণে টাকা কেটে নেওয়ার পরও তা মিটারে যোগ হচ্ছে না। সকাল 8টা থেকে আমার কারেন্ট নাই, আমরা মেসেজে টাকা ঢুকেছি, কোনো মেসেজ আসে নাই। কাল থেকে কারেন্ট পাচ্ছি না। তারা আরও জানান, বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। গতকাল কাশি অভিযোগ জানাচ্ছি, ওরা দেখে বললো যে আপনি চলে যান, আপনার কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। তারপরে আসে নাই আজ অবধি। আমি পরে এখন আসলাম, এসে আবার জমা দিলাম। 4 তারিখে আমি টাকা ঢুকেছি, 4 তারিখ থেকে
আমার মনে হয় কারেন্ট নেই। আমি পরশু কালকে আসছিলাম, তা আমার কয়ে সন্ধ্যার পর কারেন্ট আসছে, এখন আমি সন্ধ্যার মধ্যে দেখি কারেন্ট নেই। এদিকে বিদ্যুৎ অফিস স্টাফরা বলছেন কুড়িগ্রামে অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ চালুর ব্যবস্থা এই প্রথম। সরকারি ছুটির কারণে সমস্যা হলেও দ্রুত সমাধান হবে। এটা আমরা সংশোধন করার চেষ্টা করতেছি। প্রায় গ্রাহকের 1100 গ্রাহকের মিটার বন্ধ হয়। একই কথা বলছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকোর নির্বাহী প্রকৌশলী। জানান স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের ভোগান্তি শেষ হবে। কারণ টাকা যেহেতু কারো 1 পয়সাও কোনোভাবে এদিক ওদিক হওয়া যাবে না, তাদের যে নির্দিষ্ট টাকাটা আছে ওই টাকার অ্যামাউন্টটা আমরা স্পেশালি তখন এখানে আবার রিচার্জ করে দিচ্ছি। সদরের প্রায় 30,000 গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছে। এর মধ্যে 27,000 গ্রাহক পুরোপুরি অনলাইন সিস্টেমে থাকলেও বাকি 3,000 গ্রাহক এখনো অনলাইন অফলাইন সিস্টেমে রয়েছে। তাদের পুরোপুরি অনলাইন সিস্টেমে নেয়ার প্রক্রিয়া চলমান বলে জানায় নেসকো কর্তৃপক্ষ। দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার বেলা 12টার দিকে হিলি সীমান্তে ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। এ সময় তিনি কাস্টমস, ইমিগ্রেশন চেকপোস্ট 0 পয়েন্ট এবং ভারতীয় হিলি ইমিগ্রেশন ও কাস্টমস পরিদর্শন করেন। পরে তিনি হিলি স্থলবন্দর ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে ও ভিসা জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।